কেরিয়ারের বিভিন্ন ব্রাঞ্চ চয়েস একটা অন্যতম কঠিন একটা ব্যাপার। কারণ দেখা যায় যে আমাদের সামনে যখন আসলে অসংখ্য পথ থাকে, তখন আমরা আসলে বুঝতে পারি না যে কোন পথে যাব। এবং এইরকম অসংখ্য পথের মধ্যে একটা পথ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস তথা আমরা যেটাকে বলি যে বিসিএস। এখন একজন ফিমেল পারসন এর জন্য বা একজন ফিমেল ডক্টরের জন্য বিসিএস টা আসলে কতটুকু উপযুক্ত এবং একটা মানুষ কখন বিসিএস থেকে উপকৃত হবে অথবা তার জন্য এটা উপকারে আদৌ আসবে কিনা সেই জিনিসগুলো আলোচনা না করে বা সেই জিনিসগুলো থেকে ভেবে না নিলে আমাদের সিদ্ধান্তটা নিতে কঠিন হতে পারে। সো আমি সবসময় যে জিনিসটা মনে করি, আপনি যখনই একটা সিদ্ধান্ত নিবেন, সেটা আপনার কেরিয়ার চয়েস হোক অথবা জীবনের অন্য যেকোনো গুরুত্বপূর্ণ চয়েস হোক, সেক্ষেত্রে আপনাকে ৩ টা প্রশ্নের অ্যান্সার থাকতে হবে। ১ম প্রশ্নটা হচ্ছে হোয়াই? আপনি আসলে কেন এই চয়েসটা করছেন বা কেন এটাকে বেছে নিচ্ছেন? ২ নাম্বার হচ্ছে আপনি এই চয়েসটা কিভাবে অর্জন করবেন? এবং ৩ নাম্বার হচ্ছে আপনি কি অর্জন করতে চান? যেমন আমরা কি অর্জন করতে চাই? আমরা হচ্ছে একটা বিসিএস ডিগ্রি অর্জন করতে চাই বা বিসিএস এ চান্স পেতে চাই। কিভাবে আমরা করতে পারি? অনেক পড়াশোনার মাধ্যমে আমরা এটা করব, হ্যাঁ? সো অনেক পড়াশোনা করব বা অনেক স্টাডি করব বা কোচিং করব। যেকোনো একটা মাধ্যম আমরা জানি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে জিনিসটা হয় যে আমরা এই হোয়াই এর অ্যান্সারটা কখনোই খুঁজি না। এবং যখন আমরা আমাদের জীবনের হোয়াই এর অ্যান্সারটা খুঁজি না, তখন আমাদের হাউ এবং হোয়াট এই জিনিসগুলোর অ্যান্সারটা সত্যিকার অর্থে খুব একটা কাজে লাগে না। এবং জীবনের ২০-৩০ বছর পার হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আবার মনে হবে যে কেন আমি জিনিসটা শুরু করেছিলাম। তো যখন আপনার জীবনে ২০-৩০ বছর পার হওয়ার পরে আপনার কাছে মনে হবে যে কেন এই জার্নিটা শুরু করেছিলেন বা কেন এই চয়েসটা আপনি নিয়েছিলেন। সো তখন এটা নিয়ে আফসোস করার চেয়ে আমার মনে হয় যে যখনই আমরা ইনশাআল্লাহ একটা ডিসিশন নিতে চাই, তখন আগে আমাদেরকে প্রোস অ্যান্ড কনস বিবেচনা করা এবং একাধিক লোকের সাথে কথা বলা, বিভিন্ন রকম পার্সপেক্টিভ জানা। জানার পরে অবশ্যই ইস্তেখারা করা এবং ইস্তেখারা করার পরে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। সো আজকের আমি সমগ্র সেশনটা ফিমেল পার্সপেক্টিভ থেকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যে একটা ফিমেলের জন্য কি দরকার এবং না দরকার। এবং এর আগে অবশ্যই আমি একটা ডিসক্লেমার দিয়ে নিই। সেই ডিসক্লেমারটা হচ্ছে যে আজকের চ্যানেলে মানে আজকের ভিডিওতে যে জিনিসগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে, সেই সমস্ত জিনিসগুলাকেই আমরা কিন্তু একটা অন্যরকম লেন্স থেকে দেখব। সেই অন্যরকম লেন্সটা কি? আমরা আসলে একজন ফিমেল পারসনকে আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, অর্থাৎ ইসলাম এখানে কি বলে বা কি চায় সেই জিনিসটাকে মাথায় রেখে, সেই জিনিসটাকে ১ নাম্বারে রেখে আমরা আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং আমাদের প্ল্যানটাকে ফিক্স করব। ওকে? সো আপনি যদি আসলে এটার ব্যাপারে আগ্রহী না থাকেন, যে আপনি যদি আসলে ইসলামিক আ রুলিংস গুলার ব্যাপারে আগ্রহী না থাকেন, আমি বলব যে সমস্যা নাই। আপনি আমার ভিডিওর অনেক কথাই হয়তোবা আপনার সাথে আমার মিলবে না বা পার্সপেক্টিভ সেইম হবে না। ইটস ওকে। আপনি আপনার মতো করে চিন্তা করতে পারেন। যদি ভালো মনে হয় আপনি ইনসাইট এখান থেকে কিছু নিতে পারেন। আর যদি খারাপ মনে হয় আপনি নিলেন না। সো আসলে আমাদের এই লেন্সটাকে আগে ফিক্স করা জরুরি কেন? কারণ আমরা আসলে কোন লেন্সে আমাদের জীবনটাকে সাজাতে চাই, আমি আমার এই যে চশমার কালারটা যদি নীল হয়, আমি যেমন সারা দুনিয়াটাকে নীল দেখবো, ঠিক তেমনি আমার চশমার কালারটা যদি সাদা হয়, আমি যেরকম সারা দুনিয়াটাকে নরমাল দেখবো। সো আমাকে আসলে আমার চশমার লেন্সটাকে ফিক্স করতে হবে। এইখানে যদি ঘষা-মাজা থাকে আমি দুনিয়া যেরকম ঠিকমতো দেখতে পারবো না। এটা যদি রঙিন থাকে আমি দুনিয়াকে অতিরিক্ত রঙিন দেখবো। সো আমার কাছে মনে হয় যে আমরা আসলে লেন্সটাকে ফিক্স করার দিকে আগে ফোকাস করি। সো এইটাকে ফিক্স করার দিকে আগে যদি ফোকাস করি, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিমেলদেরকে কি দায়িত্ব দিয়েছেন। ফিমেলদেরকে যেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে এর মধ্যে ১ নাম্বারে হচ্ছে যে তিনি তার সংসার এবং তিনি তার সন্তানদের দেখাশোনা করবেন। অর্থাৎ সন্তানদেরকে তারবিয়ত দেওয়ার একটা বড় দায়িত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিমেলদেরকে দিয়েছেন। এবং ২ নাম্বারে দিয়েছেন যে তিনি তারা তাদের নিজের আ পবিত্রতা রক্ষা করবে, নিজেদের আব্রু রক্ষা করবে, হ্যাঁ? এবং তারা তাদের স্বামীকে সাহায্য করবে যে তিনি যেন সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এবং আরো বেশ কিছু দায়িত্ব আছে। আমরা যদি আর এটা ডিটেইলস এ না গেলাম। কিন্তু মেইলদের ক্ষেত্রে দায়িত্বর মধ্যে ১ নাম্বার দায়িত্ব হচ্ছে যে তাকে প্রোভাইডার হতে হবে। তার অবশ্যই দায়িত্ব তার সন্তান, তার স্ত্রী, তার মাতা-পিতা সবাইকে সে প্রোভাইড করার চেষ্টা করবে। তাকে উপার্জন করতেই হবে। সো উপার্জন আমি যদি একদম সিম্পল কথায় বলি যে উপার্জনের দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়েছেন মূলত পুরুষদের কাছে। উপার্জন মূলত পুরুষদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুরুষ মানুষ আসলে হয়তোবা উপার্জন করতে পারবে। বাট আসলে সংসারকে মেইনটেইন করা, সন্তানদেরকে ভালোবাসা দেওয়া, ডিপ লাভ, এমপ্যাথি, টেন্ডারনেস এই জিনিসগুলা বাই নেচার ছেলেদের মধ্যে ওইভাবে ফুটে ওঠে না। ছেলেদের টেস্টোস্টেরন আপনার এরকমভাবে আসলে একটা ছেলেকে কি বলা যায়? যখন আপনি দেখবেন যে যাদের টেস্টোস্টেরন যখন ইনজেক্ট কেউ করে বা খেলোয়াড়রা তখন তাদের মধ্যে একটা এরকম এগ্রেসিভ মনোভাব চলে আসে। সো টেস্টোস্টেরনের মধ্যে আসলে এই জিনিসটা আছে। অন্যথায় আপনি দেখবেন যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এটা কি করে? মানুষের প্রতি আরো কোমলতা, ভালোবাসা স্বরূপ আচরণ এই জিনিসগুলাকে আরো এগ্গ্রাভেট করে। সো আসলে আপনি যখনই ছেলেদেরকে এরকম দায়িত্ব দিবেন, সেটা যেরকম আসলে সঠিক হবে না। আবার একটা মেয়েকে যখন আপনি সমাজের এরকম প্রতিকূলতার মধ্যে ঠেলে দিবেন, তো প্রতিকূলতার মধ্যে ঠেলে দিলে কিন্তু আসলে তার এই কোমল হৃদয় নিয়ে প্রতিকূল পরিবেশকে
হয়তোবা সে অবশ্যই মোকাবেলা করতে পারবে কিন্তু সেটা তার জন্য কঠিন হয়ে যাবে। সো এইজন্য আমরা আগে ইসলামিক লেন্স থেকে দেখে নিলাম যে আমাদের প্রাইমারি ডিউটি গুলা কি? আমাকে আল্লাহ তাআলা প্রাইমারি ডিউটি একটা ছেলেকে বলছে যে তুমি প্রোভাইডার হবা, তুমি সাপোর্টার হবা, তুমি সবাইকে শেল্টার দেওয়ার চেষ্টা করবা এবং শুধুমাত্র সাপোর্টটা এটা মাত্র যে ফিন্যান্সিয়ালি সাপোর্ট সেরকম না, তাকে ইমোশনাল সাপোর্ট এন্ড সব দিক থেকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। এবং এইটাই আসলে ইসলামের সৌন্দর্য যে প্রত্যেককে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সো এই জিনিসটা যখনই আমরা চিন্তা করে ফেলি, তখন আমরা যখন জবের ক্ষেত্রে যেতে চাই, যেমন এই যে আমাদের ফিমেল পার্সপেক্টিভ এ আমরা বিসিএস এর কথা বলছি। সো আল্টিমেটলি দিন শেষে বিসিএস হচ্ছে আমাদের জন্য একটা চাকুরি ছাড়া আর কিছু না। সো যেহেতু বিসিএস একটা জব, তাহলে একটা জবের ক্ষেত্রে একটা ফিমেলের দৃষ্টিভঙ্গি কেমন হবে? আমার মনে হয় যে এই জিনিসটাকে আগে ফিক্স করা জরুরি। সো এটা নিয়ে আমি একটু কথা বললাম। এটা হয়তোবা সামনে আমরা অন্যান্য সেশনে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। বা দরকার হয় একটা আলাদা মনোরোগের আমরা ব্যবস্থা করব। তো জবের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা সোজা কথায় বুঝে নিলাম যে জব আমার জন্য নাম্বার 1 প্রায়োরিটি না। আচ্ছা। সো জব যদি আমাদের জন্য প্রায়োরিটি না হয়, তাহলে বিসিএস আমার জন্য প্রায়োরিটি কিনা? প্রশ্ন চলে আসে। সো এই প্রশ্ন যখন চলে আসে, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আসলে বিসিএস কেন করতে যাচ্ছি সেই উত্তরটা খুঁজতে হবে। তো তার আগে আমরা বলি যে বিসিএস আসলে আমাদের একটা ফিমেল ডক্টর ২ টা বিসিএস করতে পারে। একটা হচ্ছে তিনি যদি চায় নন হেলথ ক্যাডারে যেতে পারে। যেমন হচ্ছে প্রশাসনিক ক্যাডারে গেল অথবা পররাষ্ট্র ক্যাডারে গেল ইত্যাদি ক্যাডারে সে যেতে পারে অথবা হচ্ছে হেলথ ক্যাডারে যেতে পারে। সো এই সমস্ত ক্যাডারের ক্ষেত্রে আসলে দেখেন এই সমস্ত ক্যাডারের ক্ষেত্রে এখানে আপনার জন্য নিষেধাজ্ঞা আরো বেশি চলে আসবে। কেন? কারণ আপনি একজন ডাক্তার হিসাবে আ আপনার কর্মক্ষেত্রে যেরকম ছাড় পাচ্ছেন ইসলামিক শরিয়ার ভিত্তিতে, সেইরকম ছাড় হয়তোবা আপনি অন্যান্য ক্ষেত্রে নাও পেতে পারেন। কেন? কারণ আসলে একজন ফিমেল পেশেন্টের জন্য একজন ফিমেল ডক্টরের অনেক বেশি দরকার এবং এরকম একটা এনভায়রনমেন্ট দরকার এবং সেইরকম ফিমেল স্টুডেন্টদেরকে মানে ভালো শিক্ষা দেওয়ার জন্য ফিমেল টিচার দরকার। ইত্যাদি এরকম বিভিন্ন জায়গাতে আমরা ফিমেল একজন ডক্টরের দরকার দেখতে পাই। কিন্তু একজন ফিমেল প্রশাসক অত বেশি হয়তোবা দরকার নাই। একজন ফিমেল পররাষ্ট্র আ মা সচিব খুব বেশি দরকার নাই। সো আমি আবারও বলে নিচ্ছি আমার চিন্তাভাবনাগুলা একান্তই আমার চিন্তাপ্রসূত। অর্থাৎ আমি এখানে আ আমাদের ধর্মকে যেভাবে বুঝতে পারি বা বুঝার চেষ্টা করেছি, সেই অনুযায়ী আমি উত্তরগুলা বলছি। আমার সবকিছুর সাথে আপনাকে একমত অবশ্যই হতে হবে না এবং আপনি যদি অবশ্যই একমত না হন, আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেভাবে এবং যদি আপনার কাছে মনে হয় যে আমার বক্তব্য ভুল সেটা আপনি অবশ্যই সেটা কমেন্টে বলতে পারেন। তাহলে আমি নন হেলথটাকে অবশ্যই এটাকে মানে প্রায়োরিটি দিচ্ছি না বা এটাকে আমি ডিসকারেজ করছি। এখন আসেন যে আমি বললাম যে ঠিক আছে হেলথ এ আপনি যেতে পারেন। তাহলে হেলথটাকে আমরা এনকারেজ করছি। হেলথ এ যখন আপনি যেতে চান তাহলে ১ম কথা আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি কেন বিসিএস দিতে চান? বা আমরা আসলে বিসিএস দিতে আগ্রহী হই কেন? সো আমি যদি সার্বিক যতটুকু বুঝতে পেরেছি বা দেখেছি সেইরকম জিনিসগুলো চিন্তা করলে ১ নাম্বার হচ্ছে বিসিএসটা বাংলাদেশের সাপেক্ষে খুব ভালো একটা রিকগনিশন দেয়। ভালো রিকগনিশন দেয় বলতে কি যে সে একটা বিসিএস করা মেয়ে বা সে একটা বিসিএস করা ছেলে। বিশেষ করে ছেলেদেরকে আমরা দেখি যে যখন পাত্র খুঁজে পাত্রীপক্ষ অনেক সময় বলে যে হ্যাঁ বিসিএস করা ছেলে দরকার। এটা খুবই কমন আমি দেখেছি এরকম। তো এইরকম একটা রিকগনিশন এরপরে বাংলাদেশে অনেকে মনে করে যে বিসিএস একটা আলাদা ডিগ্রি। এমবিবিএস এর পাশে যখন বিসিএস লেখেন সে ভাবে যে আচ্ছা বিসিএস করা ডাক্তার। যদিও বিসিএস আসলে ডাক্তারি ডিগ্রি না, বাট স্টিল তারা এটাকে একটা ডিগ্রি হিসেবে নেয়। এবং বিসিএস কে যেহেতু আমরা আসলে ক্যাডার আকারে বলি, সো ক্যাডারশিপ হিসেবে বলি তাহলে আপনি ক্যাডার হিসাবে অথবা একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে আপনি একটা নিজের পরিচয় এস্টাবলিশ করতে পারলেন। তাহলে এই যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে পরিচয় এস্টাবলিশ করা বা বিসিএস ক্যাডার হিসেবে নিজের পরিচয় দেওয়া, এই সুবিধাগুলা কিন্তু আপনি আসলে বিসিএস ক্যাডার হলে পাচ্ছেন। সো অনেকে বা বিশেষ করে অনেকের ফ্যামিলি কারণ মেয়েদের ক্ষেত্রে আসলে ফ্যামিলি একটা বড় ভূমিকা পালন করে বা তার ওয়ালি একটা বড় ভূমিকা পালন করে। তাহলে তার ফ্যামিলি চাচ্ছে যে তার পরিবারের সদস্যটা খুব ভালো একটা রিকগনিশন পাক। এবং এই কারণে আমরা ২ নম্বরে রেখেছি যে মেয়েদের ক্ষেত্রে অনেক বড় একটা ব্যাপার থাকে যে তার মা অথবা বাবা এরকম কেউ একজন চাচ্ছে যে আমার মেয়েটা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। এবার সে একটা সরকারি চাকরি করবে, একটা ভালো জায়গায় চাকরি করবে এবং সে বিসিএস অফিসার হবে। এইটা অনেক ফ্যামিলির ইচ্ছা থাকে এবং যখন ফ্যামিলির ইচ্ছা থাকে তখন অনেক মেয়েরা না চাইতেও বিসিএস দিতে হয়। ৩ নম্বর হচ্ছে জব সিকিউরিটি যে সরকারি চাকরিগুলো আসলে চান্স পাওয়াটা বা সরকারি চাকরিতে জয়েন করাটা যত কঠিন, সেরকমভাবে সরকারি চাকরি ছেড়ে দেওয়া আরো কঠিন। মানে সরকারি চাকরি আসলে আ খুব সহজে মানুষজনের চাকরি চলে যায় না। অথবা ধরেন দেশে কোনো একটা খারাপ সময় চলে আসলো, যেরকম আমরা করোনাকালীন সময় দেখেছি অনেকের জব চলে গিয়েছে। এরকম বিষয়গুলা আপনার এখানে বিসিএস এ হয় না। বিসিএস এ আপনার জব মানে হুটহাট কোনো কারণে চলে যাবে না। আপনি বেতন মোটামুটি মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বেতন পেয়ে যাবেন। তার মানে আপনার জব সিকিউরিটিটা বিসিএস আপনাকে মেইনটেইন করবে।
৩ নাম্বার কথা হচ্ছে আপনি ডাইভার্স এক্সপেরিয়েন্স পাবেন। কারণ বিসিএস এ আপনি হচ্ছে উপজেলায় কাজ করবেন। উপজেলায় কাজ করার পরে কখনো আপনি চলে আসবেন হচ্ছে বিভাগীয় হাসপাতালগুলাতে। সো সেই বিভাগীয় হাসপাতালের পরে আপনি হচ্ছে জেলা পর্যায়ে যাবেন। তার মানে এরকম বিভিন্ন জায়গাতে আপনাকে কাজ করতে হবে, হ্যাঁ? এবং শুধুমাত্র যে আপনি একজন মেডিকেল অফিসার হিসেবে কাজ করবেন অথবা আপনি দেখা যাবে যে আরো অন্যান্য পদ আপনাকে দিতে হবে। আপনি হয়তোবা লেকচারার হিসেবে আসতে পারেন, আপনি হয়তোবা ট্রেইনি হিসেবে আসতে পারেন, আপনি আউটডোরে বসতে পারেন, ইনডোরে বসতে পারেন। মানে এরকম একটা ডাইভার্স এক্সপেরিয়েন্স পাওয়ার একটা সুযোগ থাকে এবং যেহেতু অনেক রকম মানুষ থাকে, সো মানুষ যেহেতু অনেক রকম থাকে সো বিভিন্ন রকম মানুষের সাথে কাজ করার কারণে আপনার এক্সপেরিয়েন্সটা বিভিন্ন রকম হবে। সো এরকম একটা ডাইভার্স এক্সপেরিয়েন্স আপনি বিসিএস এ পাবেন। বিসিএস এ এই যে বললাম যে টাকার ব্যাপারটা মোটামুটি একটা ভালো পরিমাণের টাকা পাওয়া যায়। সামনে যদি নতুন পে স্কেল আসে তাহলে সেক্ষেত্রে টাকার পরিমাণ আরো বাড়তে পারে। তাহলে একটা ভালো পরিমাণ আপনি হচ্ছে সেলারি পাচ্ছেন। তো সেই সেলারি ধরেন আমি যদি বলি যে প্রতি বছর আপনার মোটামুটি ইনক্রিমেন্ট হবে। হয়ে আপনি ধরতে পারেন যে ইনিশিয়ালি আপনার সেলারি হয়তোবা ৪০ এর আশপাশ হবে। এরপর আস্তে, আস্তে এটা বাড়তে ৫০, ৬০ এরকম একটা পর্যায়ে যাবে। ঠিক আছে? চাকরিতে জয়েন করার মোটামুটি আপনার ৩ থেকে ৪ বছরের মধ্যে আপনার সেলারি 50 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বিসিএস এর আরেকটা বড় কারণ হচ্ছে পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার জিনিসটা কি? যে আপনার ফ্রেন্ডরা সবাই বিসিএস এর জন্য পড়ছে। এখন আপনার কাছে মনে হলো যে আমি যদি না পড়ি আমি তো পিছায়ে গেলাম। এবং দিন শেষে দেখা গেল যে আমার ফ্রেন্ডরা স্ট্যাটাস দিচ্ছে তার বিসিএস হয়ে গেছে। একজন লিখিততে ভালো করেছে, একজন ভাইভায় ভালো করেছে, একজন সুপারিশপ্রাপ্ত হয়েছে। প্রত্যেকটাই তো বিভিন্ন স্টেপে মানুষজন এটা ফেসবুকে স্ট্যাটাস দেয়। সো এই জিনিসটার কারণে আপনার কাছে মনে হচ্ছে ওকে ও পিয়ার প্রেশার আমার কাছে আমি যদি না করি আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম। সারা জীবন অনেক পড়াশোনা করেছি। আমার ফ্রেন্ডরা এখন বিসিএস দিয়ে দিল। আমি তো দিলাম না। আপনার মন খারাপ লাগতে পারে। সো এটা একটা কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আসলে অন্য কোনো পাথওয়ে সম্পর্কে জানেন না। বিসিএস ছাড়া যে পোস্ট গ্র্যাজুয়েশন এর যে বাকি যে পাথওয়ে গুলো আছে আপনার কাছে এই পোস্ট গ্র্যাজুয়েশন এর পাথওয়ে গুলা ক্লিয়ার না। অথবা ধরেন আপনার অন্য কোনো ডিগ্রির পাথওয়ে আপনার কাছে ক্লিয়ার না। অথবা আপনি যে জিপি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার না। সো এই জিনিসগুলো ক্লিয়ার না থাকার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আমাকে পাস করার পরে এমবিবিএস পাস করার পরে আমার এখন বিসিএস অপরচুনিটি আসলে আমাকে অবশ্যই বিসিএস দিতে হবে। কারণ সাধারণত আমরা এমবিবিএস যখন পাস করি, যখন আমরা ইন্টার্নশিপে থাকি, সো ইন্টার্নশিপের সময় থেকে আমাদের বিসিএস দেওয়ার অপরচুনিটি শুরু হয়ে যায়। সো তখন থেকে আমরা বিসিএস এর জন্য ট্রাই করতে থাকি। হয় ইন্টার্নশিপে ট্রাই করি নয়তো পোস্ট গ্র্যাজুয়েশন এ ঢোকার পরে ট্রাই করি। এবং এভাবে ট্রাই করতে থাকি ৩ থেকে ৪ বছর ট্রাই করার পরে একসময় হয়তোবা হয়ে যায়। তো সার্বিকভাবে এই কারণগুলা আমাদের বিসিএস এর জন্য আমরা দেখতে পেয়েছি। তাহলে এই ১ম কথা আসেন যে প্রত্যেকটা কারণ আমরা আগে চিন্তা করি যে এই কারণগুলা আমার জন্য উপযুক্ত হবে কিনা। এটা আমরা আগে এই চ্যালেঞ্জ গুলা জেনে নেই। সেই চ্যালেঞ্জ গুলা জানার পরে আমরা সেই কারণগুলাকে আবার একটু এনালাইসিস করব যে কারণগুলা ঠিক আছে কিনা। তাহলে আপনি ধরে নিলাম যে আপনি অবশেষে এই সমস্ত জিনিস চিন্তা করে আপনি একটা ইনশাআল্লাহ বিসিএস ডিগ্রি অর্জন করে নিলেন। এখন এই বিসিএস ডিগ্রি অর্জন করার পরে আপনার কস্ট আসলে কি? আপনার এই বিসিএস ডিগ্রি অর্জন আপনি করার পরে কি সমস্যার আপনাকে সম্মুখীন হইতে হবে বা কি চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হইতে হবে এটা একটু জানি। সো ১ম কথা হচ্ছে যেহেতু আপনি একটা চাকরি করছেন, এইটা আপনার কলেজ না, এটা আপনার ক্লাস না যে আপনি আজকে চাইলেও আপনি কাজে গেলেন না, আবার চাইলেও আপনি কাজে গেলেন। আসলে জিনিসটা সেইভাবে আপনি করতে পারবেন না। আপনাকে যেহেতু জব, তো জব মানেই একটা দায়বদ্ধতা চলে আসবে। তাহলে ১ম কথা, ১ম দায়বদ্ধতা যেটা আসলো, ১ম দায়বদ্ধতা হলো যে আপনার পোস্টিং রিলেটেড। আচ্ছা, এটা একটু নড়ে গেছে। ওকে, সো ১ম দায়বদ্ধতা আসলো যে আপনাকে কি করতে হবে যে একটা পোস্টিং এ নির্দিষ্ট একটা জায়গায় পোস্টিং দিবে এবং যেখানে পোস্টিং দিচ্ছে সেখানে আপনাকে চলে যেতে হবে। এখন এই জায়গাতে পোস্টিং কোথায় দিবে সেই জিনিসটার ব্যাপারেও আচ্ছা আমি একটু মুছি। সো এইখানে পোস্টিং আসলে কোথায় দিবে সেটা আসলে মানে কোনো নির্দিষ্ট কিছু নাই। কেন নির্দিষ্ট কিছু নাই? কারণ হচ্ছে যে আমাদের সচরাচর যেটা দেওয়া হয় যে আপনি যেই উপজেলা থেকে আসছেন সেই উপজেলাতে দেওয়া হয়। এটা আগে বলা হইতো। বাট ঘটনা হচ্ছে যে দেখেন এখন 42 বিসিএস, 39 বিসিএস, 48 বিসিএস ইত্যাদি জিনিসপত্র চলে আসার কারণে এখন যেটা হয়েছে, এখন আসলে প্রত্যেকটা উপজেলাই বেশিরভাগ ক্ষেত্রে ক্রাউডেড। অথবা দেখা যায় যে যেই উপজেলাগুলা ভালো, সেই উপজেলাগুলাতে আসার জন্য সবাই চেষ্টা করে। যে কারণে ধরেন আপনার বাড়ি আমি ধরলাম যে আপনার বাড়ি কুমিল্লাতে অথবা আপনার বাড়ি ধরেন নোয়াখালীতে। তাহলে এই জায়গাগুলোতে আপনি সহজে পোস্টিং পাবেন না। এই পোস্টিং পাওয়ার জন্য দেখবেন যে বিভিন্ন রকম লবিং এবং যখন আপনি বিসিএস এ ঢুকবেন দেখবেন যে এরকম লবিং জিনিসটা চলে আসবে। বিভিন্ন রকম পলিটিক্যাল একটা আশ্রয়ের কথাবার্তাগুলো চলে আসবে। সো এই জিনিসগুলো চলে আসার কারণে আপনি সহজে পোস্টিং পাবেন না। ইভেন অনেক সময় তো টাকা পয়সা দিয়েও মানুষজন পোস্টিং নেয়। তো যার কারণে যেটা হয় যে আপনার কাঙ্ক্ষিত যে পোস্টিংটা আসলে আপনার পাওয়া দরকার ছিল, আপনি সেই কাঙ্ক্ষিত পোস্টিংটা অনেক ক্ষেত্রে নাও পেতে পারেন। কিন্তু আপনি যেখানেই পোস্টিং পান না কেন, আপনাকে কি করতে হবে? যেই পোস্টিং প্লেস এ আপনাকে দেওয়া হোক না কেন, আপনাকে সেখানে জয়েন করতে হবে। কারণ আপনি সরকারের কাছে কথা দিয়েছেন যে, আমাকে যেখানেই দেওয়া হোক আমি জয়েন করব। তাহলে পোস্টিং প্লেস এ আপনি যেটা গেলেন, আপনার পোস্টিং প্লেসটা সুইটেবল হতেও পারে, আবার সুইটেবল নাও হতে পারে। সো এটা সুইটেবল অথবা আনসুইটেবল আপনার জন্য ২ টাই হতে পারে। এখন আপনি চিন্তা করলেন যে, না আমার তো হাসব্যান্ড বিসিএস এ আছে। সো আমরা তো এক জায়গায় পড়বো। হ্যাঁ, পড়তে পারেন আবার নাও পড়তে পারেন। সবসময় যে আসলে হাসব্যান্ড থাকলে এক জায়গায় পড়ে সেরকম না। নাও পড়তে পারে। এরকম ঘটনা হয়। এবং ব্যাপার হচ্ছে যে একজন ভাইয়ার একটা কথা শুনেছিলাম যে উনার মার চাকরি জীবনের প্রায় ২৮ বারের মতো উনার মাকে কি করতে হয়েছে?
চাকরি মানে জায়গা পরিবর্তন করতে হয়েছে, পোস্টিং পরিবর্তন করতে হয়েছে, তার ট্রান্সফার হয়ে গেছে। তাহলে দেখেন একটা মানুষের জীবনে যদি ২৮ বার ট্রান্সফার হয় তাহলে তিনি তার লাইফটাকে কিভাবে কন্টিনিউ করেছেন? তার জন্য অনেক কঠিন হয়ে গেল না? যে ২৮ বার যাওয়া মানে বিভিন্ন জায়গায় আপনি গেলেন, নতুন বাসা নিলেন, নতুন পরিবেশের সাথে সম্মুখীন হলেন, আপনার সংসারকে বড় করলেন এবং এই প্রত্যেকটা জিনিসে আপনাকে বিভিন্ন রকম স্ট্রাগল পোহাইতে হয়। সো আপনি হয়তোবা উপজেলার পোস্টিং নিয়ে আমরা শুধু ভাবি। কিন্তু উপজেলার পোস্টিং এর পরে আপনি যদি বিসিএস দেন, সারা জীবনের জন্য আপনি কিন্তু বিভিন্ন জায়গায় আপনাকে পোস্টেড হতে হবে। আপনি অমুক একটা উপজেলায় গেলেন, তারপর আরেকটা মেডিকেল কলেজে গেলেন। সেখান থেকে আপনি ধরেন ডিগ্রি করে ফেললেন। ধরেন আপনার পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেল। তখন আপনাকে আবার জুনিয়র কনসালটেন্ট করে আপনাকে আবার একটা উপজেলায় পোস্টিং দিয়ে দিবে। অথবা একটা জেলা পর্যায়ে পোস্টিং দিয়ে দিবে। দেন সেই জেলা থেকে আবার আপনি বিভিন্ন রকম চেষ্টা-মেষ্টা করে আবার আপনি হয়তোবা বিভাগীয় কলেজে আসতে পারেন। এরপরে যদি সরকার পরিবর্তন হয়, আবার নতুন সরকার আসবে, আবার আপনার অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে। তাহলে এইখানে যে বিষয়টা থাকে, একটা হচ্ছে যে সরকারের সাথে আপনার পোস্টিং এর একটা সম্পর্ক অনেক জড়িত। সরকারের সাথে অনেক পোস্টিং এর সম্পর্ক জড়িত। যেমন ৫ আগস্টের আগে যারা বিএনপিতে ছিল বা যারা জামাতের ছিল তারা একদম প্রান্তিক পর্যায়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। তাদের মানে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনই ভালো, ভালো পোস্টিং এ ছিল। আবার এখন অনেকটা পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। সো এইরকমভাবে সরকার যখন চেঞ্জ হবে ভাই আপনার পোস্টিং চেঞ্জ হবে। এখন আপনি এইটা মেনে নিতে পারবেন কিনা? আপনি আপনার লাইফে এরকম অনেক ক্ষেত্রে আছে যে হ্যাঁ, আপনি হয়তোবা একটা মেডিকেলে পড়েছেন যেটা আপনার বাসা থেকে দূরে। এছাড়া এই জীবনে আপনি কিন্তু লাইফে অন্যান্য বড় কোনো জায়গায় আলাদা করে থাকেন নাই। কারণ সাধারণত যেটা হয় যে ছেলেরা এরকম বিভিন্ন যে ক্ষেত্রগুলোতে কষ্ট সহ্য করে বেশি যে সে লোকাল বাসে চড়া, লোকাল অন্যান্য যানবাহনে চড়া। এগুলা একটা ছেলে মানুষের জন্য সমস্যা না। কিন্তু একটা মেয়ে মানুষ যখন মেয়ে মানুষ বলতে আমি মহিলা মানুষ বোঝাচ্ছি। অনেকে আবার মেয়ে মানুষ বললে ট্রিগার্ড হয়ে যায়। যাই হোক সো আসলে আমি অনেক ক্ষেত্রে মেয়ে মানুষ বলে ফেলি। এটাকে আপনারা ওইভাবে নিবেন না। আমি সম্মানের সহিতই সবগুলো কথা বলছি। সো একজন মহিলা মানুষ যখন আসলে এরকম লোকাল ট্রান্সপোর্ট এ যাবে, এইখানেও কিন্তু তার একটা মোলেস্টেড হওয়ার ইয়ে থাকে। কারণ বাংলাদেশের পরিবেশটা আসলে ওইভাবে সুইটেবল না। এখন আপনি ঢাকায় আপনার বাসায় থাকলেন বা আপনি কোনো একটা বিবেকীয় শহরে আপনার বাসায় থেকে আপনার বাসার কাছে একটা জায়গায় যদি জব করেন, সেইটাই যেমন এক ব্যাপার। কিন্তু এইখানে যখন আপনি আ আপনার নিজের দায়িত্বে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন কাজ করতে হচ্ছে, এখানে আসলে বিভিন্ন রকম সমস্যা আপনাকে ফেস করতে হবে। অথবা যদি সমস্যা ফেস নাও করেন, এইরকম ইস্যু গুলাকে ট্যাকেল দেওয়ার মতো আপনাকে মানসিক শক্তি রাখতে হবে। এবং এরকম থাকতে হতে পারে যে আপনার হাসব্যান্ড আরেক জায়গায় জব করছেন। যেহেতু আপনার যেই সময় ট্রান্সফার হবে, বদলি হবে, সবসময় আপনার হাসব্যান্ডের সেইরকম ট্রান্সফার হবে না। সেইরকম জায়গায় বদলি হবে না। সো এই যে আপনার পোস্টিং প্লেসটা যে যদি সুইটেবল যদি না হয়, তাহলে আপনি কি করবেন সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। এবং এই পোস্টিং প্লেসটা আপনার যে প্রতিবার একই রকমভাবে প্রতিবারই সুইটেবল হবে সেরকম না। সো এখানে সুইটেবল হইলে কি করবেন, আনসুইটেবল হইলে কি করবেন? এবং পোস্টিং যখন আপনার চেঞ্জ হয়ে যাবে তখন আপনাকে কি করবেন? এবং পোস্টিং এ যে আপনি যাচ্ছেন সেই জায়গাগুলোর সিকিউরিটি আসলে কিরকম? কারণ আজীবন আপনি আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যাদের জন্য তারা ধরে নিচ্ছি যে তারা ইনশাআল্লাহ ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে। সো যে ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে ঐরকম মেয়ে আসলে কখনোই তার ওয়ালি ছাড়া বা ফ্যামিলির লোকজন ছাড়া আসলে খুব বড় দূরে কোনো জায়গায় চলে যাবে ছেলেদের সাথে বা অন্যান্য কলিগদের সাথে এরকম সে কখনোই না। এটা আমরা বিশ্বাস করি। সো এরকম যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি এরকম মুক্তোর মতো হয়ে থাকেন যে সবসময় একটা ঝিনুকের ভিতরে ছিলেন, তার জন্য কি আসলে এইরকম জায়গাগুলাতে এক্সপোজড হওয়াটা খুব বেশি সহজ কাজ? সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা প্রচন্ড রকমভাবে এনার্জি ড্রেইন করে, প্রচন্ড রকমভাবে মানসিক স্ট্রেস নিয়ে আসে এবং বিভিন্ন রকম অঘটন ঘটার সুযোগ থাকে। বিশেষ করে বাংলাদেশের উপজেলা পর্যায়গুলাতে সিকিউরিটির অবস্থা খুবই খারাপ। সিকিউরিটির অবস্থা খুবই খারাপ কেন? কারণ যেকোনো মুহূর্তে মানুষজন ডাক্তারের প্রতি মারমুখী আচরণ করে, মারতে আসে। ইভেন এরকম আমরা ঘটনা দেখেছি ২ বছর আগে যে একজন মহিলাকে এরকম মারা হয়েছে এবং একাধিকবার মহিলাকে মারা হয়, বিভিন্নভাবে ভিডিও করা হয়। এরকম জিনিসগুলো আপনারা জানেন। আমাদের এই যে হেনস্থার যে শিকারগুলো আমরা হই, এই জিনিসগুলো আরো সরকারি হাসপাতালে আরো সম্ভাবনাগুলা বেশি। সরকারি মেডিকেল কলেজগুলোতে হয়তোবা সেরকম সম্ভাবনা নাই। যেহেতু এখানে আনসাররা থাকে। তারপরেও হয় কিন্তু এইটা উপজেলা পর্যায়ে গেলে বা আপনি যত প্রান্তিক পর্যায়ে যাবেন তখন ওই জায়গাতে লোকাল মানুষের প্রভাবটা বেশি থাকে। সো লোকাল মানুষের প্রভাব যদি বেশি থাকে সে তো আপনাকে ছেড়ে কথা বলবে না। একটা পাড়ে থেকে চুন খসলে আপনার কাছে এসে সে তার রাজনৈতিক পরিচয় দিবে। সে বলবে যে আমার বাপের জায়গায় এই হাসপাতাল তৈরি করা হয়েছে। এবং এইরকম ঘটনাগুলো অহরহ ঘটে। সো আপনি সিকিউরিটি নিয়ে কনসার্ন হওয়া আমার কাছে মনে হয় এটা খুবই কমন ব্যাপার। আসলেই সিকিউরিটি নিয়ে একটা মেয়ের কনসার্ন থাকা উচিত। এবং আসলে আপনি মাহরাম ছাড়া এত দূরে একটা জায়গাতে আপনি প্লেসমেন্টে আপনি চাকরি করছেন এবং আপনাকে করতে হচ্ছে। হয়তোবা আপনি শুরুতে আপনাকে ভালো একটা পোস্টিং পাইলেন। কিন্তু আপনাকে হয়তোবা এরকম একটা জায়গায় পরে পোস্টিং দেওয়া হলো যে ৫-৬ মাসের জন্য আপনি আপনার হাসব্যান্ড ছাড়া দূরে এরকম থাকতে হচ্ছে। সো এই জিনিসগুলো আসলে কতটুকু স্ট্রেসফুল চিন্তা করেন। এর উপরে যদি কারো ফ্যামিলি থাকে মানে কারো যদি বেবি থাকে তাহলে তার বাচ্চাকে মেইনটেইন করা, তার বাচ্চাকে রাখা এই জিনিসগুলো আরো বেশি কঠিন হয়ে যায়। সো এইরকম সার্বিকভাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে এই পোস্টিং এর সিকিউরিটিটা একটা খুবই বড় কনসার্ন। পোস্টিং এর চেঞ্জ কখন কি হয় এটাও আসলে আমরা জানতে পারি না। এবং পোস্টিং প্লেস এটা আসলে কোথায় হবে সেটাও বলা যায় না। এবং পোস্টিং প্লেস এর জন্য তাহলে কি করতে হবে? আবার আপনাকে ঘুষ দিতে হবে, আবদার করতে হবে, পলিটিক্যাল বিভিন্ন রকম আশ্রয় নিতে হবে। এই জিনিসগুলো আসলে অনেকে পছন্দ করে না।
এরপর আসি যে ফ্যামিলি লাইফ। সো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আসলে এইখানে আপনার প্রায়োরিটি অনেকটুকু নির্ভর করবে। কারণ আপনি যদি প্রায়োরিটি দেন ফ্যামিলিকে তাহলে হয়তোবা আপনি চাকরির পরে খুব একটা বেশি চেম্বার প্র্যাকটিস করতে পারবেন না বা আদারওয়াইজ অন্যান্য প্র্যাকটিস গুলো আপনার জন্য করা কঠিন হবে। কিন্তু এইটা একটা পর্যায়ে গেলে বিসিএস এর একটা পর্যায়ে চলে গেলে ধরেন আপনি ১০-১২ বছর চাকরি করে গেলেন। এরপর আপনি এরকম একটা আ সাবজেক্ট চয়েস করলেন যেখানে একটু আপনার লোড কম। তখন আপনি ইনশাআল্লাহ ফ্যামিলিকে সময় দিতে পারবেন। কিন্তু ইনিশিয়াল বছরগুলাতে যখন সাধারণত একটা মানুষের যখন চাকরি হয়, তখন হয় তার ফ্যামিলি একদম প্রাথমিক পর্যায়ে থাকে অথবা অবিবাহিত থাকে এরকম একটা অবস্থা। তখন ফ্যামিলিটাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে যেতে পারে। যদি না হাসব্যান্ডের সেরকম সাপোর্ট পাওয়া যায়। সো আসলে এখানে অনেকটুকুই হাসব্যান্ডের ভূমিকা আছে। এবং অনেকটুকু ফ্যামিলির ভূমিকা আছে। প্লাস আপনি যখন আসলে এরকম একটা জব নিবেন, যেই জবে বিসিএস জবে আসলে কখন আপনাকে কতটুকু ডিউটি দেয়, কোন দিন আপনাকে বেশি কাজ করতে হয় সেটার কোনো গ্যারান্টি থাকে না। এখন আপনি ভাবতে পারেন যে না আসলে আমাদেরকে তো ছেলে কলিগরা হেল্প করবে। ছেলে কলিগদের তো বিভিন্ন রকম দায়িত্ব আছে। এখন আপনি যে উপজেলায় পোস্টিং হবেন বা আপনি যে যে ডিপার্টমেন্টে পোস্টিং হবেন সেই ডিপার্টমেন্টে যে বাকি বিভিন্ন ছেলে কলিগ থাকবে এবং তারা যে আপনাকে হেল্প করবে সেটা তো আসলে কোনো গ্যারান্টি নাই। সো সেই ক্ষেত্রে আপনি আসলে এই সাপোর্ট গুলা কিভাবে দিবেন আপনার ফ্যামিলিকে? ইভেন এরকমও উপজেলা হইতে পারে যে আমি একটা এরকম উপজেলার কথা জানি আমাদের ৪২ এর মধ্যেই যে একসাথে ৯ জন ফিমেল পারসন এর পোস্টিং হয়েছে একটা উপজেলায় এবং ১ জন ছেলে। সো ১ জন ছেলেকে প্রতিদিন নাইট করবে এটা তো সম্ভব না। সো ফিমেলকে বাধ্য হয়ে নাইট করতে হয়েছে। এরকম ঘটনা ঘটে। আর ফ্যামিলির সময়টার ক্ষেত্রে এই যে আপনি ধরেন সকালে চলে যাবেন। সো সকালে চলে যাওয়া থেকে আপনার বিকেলে আসা এবং কোনো জায়গা তো রাতেও ডিউটি করতে হচ্ছে বা ইভনিং ডিউটিতে আপনাকে অবশ্যই করতে হচ্ছে। তাহলে এই যে ইভনিং ডিউটি, মর্নিং ডিউটি, নাইট ডিউটি এই জিনিসগুলোকে ম্যানেজ করে আপনি কিভাবে আপনার ফ্যামিলিকে মেইনটেইন করবেন সেই জিনিসটা নিয়ে আপনার কি সলিড কোনো প্ল্যান আছে কিনা? যে আপনি বিসিএস এ গেলেন, আপনার এই ৩ রকমের ডিউটি সামলায়ে, আপনার বাচ্চা সামলায়ে, আপনার পরিবার সামলায়ে আপনি আদৌ আসলে আ এটাকে ম্যানেজ করতে পারবেন কিনা এবং এটা আপনার জন্য কতটুকু সহজ হবে? এবং এইখানে অবশ্যই আমি আবারও আপনাদেরকে মনে করায় দিতে চাই যে আসলে এই আর্নিং এর যে টোটাল বিষয়টা ছিল, আর্নিং এর বিষয়টা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দেনই নাই। ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা ৩ নাম্বারে চলে আসবে সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি ফিক্স করা। যে আমাদের প্রায়োরিটি কি আসলে টাকা? নাকি আমার প্রায়োরিটি সংসার? নাকি আমার প্রায়োরিটি আল্লাহর হুকুম? তাই না? কারণ আল্লাহর হুকুম যখন আপনি চলে নিয়ে আসবেন সামনে, সো আল্লাহর হুকুম অনুসারে তখন আপনাকে আল্লাহর হুকুম বলবে যে না তুমি তোমার নিজের আ সংসারকে আগে প্রায়োরিটি দাও বা নিজের সন্তানদের তারবিয়াতকে আগে প্রায়োরিটি দাও। তোমার ফ্যামিলি, তোমার হাসব্যান্ডের হক রক্ষাকে আগে প্রায়োরিটি দাও। এই জিনিসগুলো যখন আগে চলে আসবে তখন দেখবেন যে আপনার আর্নিং, আপনার সম্মান এই জিনিসগুলা আপনি ওইভাবে বিসিএস এর মধ্যে খুঁজবেন না। কারণ সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একটা ফিল্ডে আপনার কাছে মনে হচ্ছে রিকগনিশন আপনি পেয়ে গেছেন, অনেক আগায় গেলেন বিসিএস দিয়ে। কিন্তু আসলে এই রিকগনিশন হয়তোবা আপনার কলিগের চোখে। কিন্তু আপনার সন্তানের চোখে আপনার সেই রিকগনিশন নাই। কারণ আপনার সন্তান আপনাকে একজন আদর্শ মা মনে করে না। আপনার হাসব্যান্ড আপনাকে একজন ভালো স্ত্রী হিসেবে মনে করে না। সে মনে করে যে না সে আপনার কাছ থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাহলে আসলে আপনি কোন দৃষ্টিতে রিকগনিশন পেলেন বলুন তো? যেই সমাজে রিকগনিশন পাওয়ার জন্য আপনি ঘুরতেছেন, আপনি হন্য হয়ে আরেকজনের কাছ থেকে ভ্যালিডেশন খুঁজছেন সমাজের কাছে, Facebook এর ফ্রেন্ড লিস্টের কাছে। সেই Facebook এর ফ্রেন্ড লিস্ট কি আপনার জীবন? সেই Facebook এর ফ্রেন্ড লিস্ট কি আপনার পরিবার? তাহলে? আচ্ছা। এরপর আসি ক্যারিয়ার অপরচুনিটি। বিসিএস এ গেলে ক্যারিয়ার অপরচুনিটিতে একটা প্রবলেম অনেক সময় হয়ে যায়। যেমন ধরেন আপনি এরকম কোনো সাবজেক্টে যেতে চান। সাপোজ আপনি চলে যেতে চান হচ্ছে গাইনিতে। এখন আপনি গাইনিতে যেতে চান অথবা ধরেন আপনি মেডিসিনে যেতে চান। এখন এই সমস্ত জায়গাগুলা স্যাচুরেটেড, অনেক স্যাচুরেটেড থাকে। তো এইরকম স্যাচুরেটেড জায়গা থাকার কারণে যে জিনিসটা হয় যে এইখানে ট্রেনিং পোস্ট পাওয়াটা অনেক কঠিন হয়। সো আবার আপনাকে কষ্ট করতে হবে। হয়তোবা ট্রেনিং পোস্ট পাবেন অথবা আপনি রেসিডেন্সি দিবেন। দিয়ে আপনাকে কষ্ট-মষ্ট করে আপনি একটা জায়গায় যাবেন। কারণ এখানে যেহেতু ট্রেনিং পোস্ট পাওয়া কঠিন, তার মানে প্রমোশন পাওয়া কঠিন, প্রমোশন পাওয়া কঠিন। তার মানে হচ্ছে আপনি বিসিএস এ উপজেলায় যাবেন। উপজেলায় গিয়ে আপনি ধরেন আ মিনিমাম ২ থেকে ৩ বছর, ৩ বছর চলেই যায় বুঝছেন? কারো ক্ষেত্রে আরো বেশি যায়। ৩ বছর কাজ শেষ করলেন, এরপর আপনি ট্রেনিং পোস্টে আসলেন। ততদিনে আপনার ফ্রেন্ড যে বিসিএস দেয় না, সে ৩ বছর ট্রেনিং করে ফেলল। ৩ বছর ট্রেনিং করার পরে আপনার যখন ট্রেনিং বছর হচ্ছে ২ ততদিনে তার ৫ বছর ট্রেনিং শেষ এবং সে এর আগে একটা ডিগ্রি করে ফেলল। সাপোজ এফসিপিএস করে ফেলল। করে সে একটা প্রাইভেট মেডিকেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেল। আর আপনি তার থেকে ধরলাম ৩ বছর পরে আপনার এফসিপিএস শেষ হলো। এরপর আপনি কি করবেন? সিনিয়র স্কেল এক্সাম দিবেন। এরপর হচ্ছে আপনি এপ্লাই করবেন যে আপনার কোনো প্রমোশনের জন্য। এবার আপনাকে যদি জুনিয়র কনসালটেন্ট করা হয়, জুনিয়র কনসালটেন্ট করে আপনাকে উপজেলা পর্যায়ে আবার পাঠায় দিবে। কারণ জুনিয়র কনসালটেন্টের অনেক পোস্ট উপজেলা পর্যায়ে ফাঁকা। তাহলে দেখেন আপনার এবং জুনিয়র কনসালটেন্ট হওয়া তো প্রচুর ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে যে এরকম কোনো পোস্টই ফাঁকা নাই। এখন এরকম অবস্থা। হ্যাঁ? নতুন বড় পোস্ট বানায় স্যার ম্যাডামদেরকে এরকম প্রমোশন দেওয়া হচ্ছে। তাহলে এই যে আপনার যে জার্নিটা, ক্যারিয়ারের জার্নিটাতে কিন্তু আপনি আসলে অনেকটুকু পিছায়ে গেলেন। এবং এই ক্ষেত্রে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কারণ বিসিএসটা আপনাকে মোটামুটি ১ম ৪-৫ বছরে যে ফিন্যান্সিয়াল স্টেবিলিটিটা দিচ্ছে, ফিন্যান্সিয়াল সাপোর্টটা দিচ্ছে, এইটা অনেক ভালো। কিন্তু এরপরে আপনার ফ্রেন্ডের কিন্তু যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে হয়ে গেল, তার কিন্তু সম্মান, টাকা সবগুলাই বেশি।
আর আপনি কিন্তু তখন ওই যে যেখানে ছিলেন সেখানেই পড়ে থাকলেন আরকি। সো এটা একটা ইস্যু। এরপর আরেকটা মজার ব্যাপার বলি সেটা হচ্ছে প্রেগন্যান্সি লিভ। আপনি বিসিএস এ ঢুকলে মোটামুটি ৬ মাস করে প্রেগন্যান্সি লিভ পাবেন। কিন্তু এটা ২ টা বাচ্চার জন্য। এখন আপনি চিন্তা করেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "আমার উম্মতের সংখ্যা নিয়ে আমি গর্ব করব।" সো তোমরা এরকম মেয়ে বিয়ে করো যে অধিক সন্তান দিতে পারবে বা অধিক সন্তান দেওয়ার ব্যাপারে বা অধিক বিবাহের ব্যাপারে এগুলাতে উৎসাহ দেওয়া হয়েছে ইসলামে। সো আপনি বিসিএস দিলেন। তো সেক্ষেত্রে তো আপনি ২ টার বেশি বাচ্চা নিতেই পারবেন না। নিলে তো আপনি ছুটি পাবেন না। হ্যাঁ, বিসিএস এ অন্যান্য ছুটি পাওয়া যায়। বিভিন্ন রকমভাবে ছুটি মানে পূর্ণ বেতনের ছুটি পাওয়া যায়, অর্ধ বেতনের ছুটি পাওয়া যায়। বাট স্টিল এটা প্রেগন্যান্সি লিভ যেহেতু ২ টা পর্যন্ত দেয়, তার মানে এটা বুঝতেই পারছেন যে বিসিএস এ গেলে আপনাকে ২ টার বেশি সন্তানের ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে না। তাহলে এইরকম বিভিন্ন রকম আপনাকে কস্টিং এর সম্মুখীন হতে হবে যখন আপনি বিসিএস এ আসলেন। এখন এই সমস্যাগুলা ফেইস করে এজ এ মুসলিম উইমেন আপনি কি মনে করেন যে আপনার জন্য বিসিএস worth it কিনা? এইবার আসি আবার why গুলার দিকে তাকান। তাহলে আপনার একটা why ছিল যে আপনি recognition খোঁজেন। সো আমি যেটা অলরেডি বললাম, এই যে সরকারি চাকরির রিকগনিশন, এই অতটুকু রিকগনিশন জাস্ট একটা চাকরি করার রিকগনিশন পাওয়ার জন্য আপনি নিজের এই জিনিসগুলাকে আপনি স্যাক্রিফাইস করতে চাচ্ছেন। অথবা আপনি ভাবতেছেন যে না আপনার ফ্যামিলি উইশ। তাহলে ফ্যামিলি উইশ বা মা-বাবার উইশ এর জন্য আপনি এইরকম স্যাক্রিফাইস গুলা করতে রাজি কিনা? এখন ইয়েস আমরা মা-বাবাকে সবসময় হ্যাপি রাখতে চাই। কিন্তু একই সাথে আমাদেরকে মা-বাবাকে এটা বোঝানো জরুরি, মা-বাবাকে এটা জানানো জরুরি আসলে বিসিএস এর বাস্তবতাটা কি? কারণ অনেক ক্ষেত্রেই মা-বাবা আমাদের জন্য ভালো চান, কিন্তু আমাদের জন্য কোনটা ভালো হবে সেটা সেভাবে তারা বুঝতে পারেন না। মানে তাদের ইনটেনশন এ, তাদের নিয়তে কোনো গরমিল নাই যে তারা চায় তাদের সন্তান ভালো জায়গায় যাক, ভালো করুক, ভালো প্রতিষ্ঠিত হোক। কিন্তু তারা একই সাথে এটাও চায় যে তাদের সন্তান সুখী থাকুক। সো আপনি আপনার বাবা-মাকে এটা বোঝানো উচিত যে, "বাবা বা মা আমি এই কারণে বিসিএস টাকে পছন্দ করছি না। এবং আমার অল্টারনেটিভ এই ওয়েতে আমি আগাতে চাচ্ছি। এই দিকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাচ্ছি। অথবা আমি সংসার করতে চাচ্ছি। আমি সন্তানকে বড় করতে চাচ্ছি। এটাতে লজ্জার কিছু নাই। আপনি যদি কখনো বলেন যে আপনি সংসার করতে চান, আপনি সন্তানকে বড় করতে চান এবং আপনার সন্তানরা যখন মোটামুটি একটা পর্যায়ে যাবে তখন আপনি আপনার পড়াশোনা আবার ব্যাক করতে চান বা ইন দ্য মিন টাইম সংসারের পাশাপাশি আপনি পড়াশোনা করতে চান। এইগুলোতে ভাইয়া বা আপু লজ্জার আসলে কিছু নাই। এইটা আল্লাহ তাআলা আপনাকে আরো দেখবেন যে আপনি যখন এই দিকের জন্য সামান্য ত্যাগ করবেন, এই ত্যাগের বড় প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে দিবে। আপনার সন্তানরা আপনাকে প্রতিদান দিবে সেটা ভাবার দরকার নাই। আপনার স্বামী আপনাকে প্রতিদান দিবে সেটা ভাবার দরকার নাই। আপনার প্রতিদান আপনি যার জন্য স্যাক্রিফাইস করছেন সেই দিবে। ওকে? এবং এই যে এটার জন্য যদি আপনার ফ্যামিলির সাথে ভুল বোঝাবুঝি হয়, এটার দায়ভার আপনার না। এবং বিয়ের পরে একজন স্ত্রীর উচিত তার স্বামীর প্রায়োরিটিকে মানে তার স্বামীর ইচ্ছাকে বা তার স্বামীর সম্মানকে আগে প্রায়োরিটি দেওয়া বা তার ফ্যামিলির ইস্যুগুলোকে আগে প্রায়োরিটি দেওয়া। কারণ একজন আ মহিলার বিয়ের পরে ১ নাম্বার প্রায়োরিটি লিস্টে চলে আসে তার হাসব্যান্ড। এরপরে চলে আসে তার বাবা-মা। ঠিক আছে? আর যদি বিয়ে আপনার না হয়ে থাকে, আপনি যদি ভাবেন যে না বিসিএস দিলাম এরপরে বিয়ে হবে। এখন আপনি তো ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আপনার ফ্যামিলি কমপ্লিট করার ইচ্ছা থাকে বা আপনার বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে ডেফিনিটলি আপনি আপনার উড বি হাসব্যান্ড কে বলতে পারেন যে আমি এই কারণে বিসিএস দিতে চাই নাই। আমি ঐরকমভাবে ক্যারিয়ারিস্টিক হইতে চাই না। তাহলে আশা করি এই জিনিসগুলাকে ইনশাআল্লাহ কেউ খারাপভাবে বুঝবে না। ঠিক আছে? সো মা-বাবাকে ভদ্র ভাষায় আমরা বোঝানোর চেষ্টা করব। মা-বাবার সাথে রাগারাগি করব না। মা-বাবাকে বলব না যে, "হ্যাঁ, তোমরা ইসলামিক বুঝ নাই তোমাদের।" এইরকমভাবে কখনোই আমরা বলব না। বাট আমরা তাদের সাথে এইভাবে ডিলিংস এ যাবো। দেখেন, "দেখো বাবা বা দেখো মা, তোমরাও আমার ভালো চাও, আমিও আমার ভালো চাই। তোমরাও চাও আমি ক্যারিয়ারে ভালো কিছু করি বা আমি ইনশাআল্লাহ সুখে থাকি বা আমি রিকগনিশন পাই। সো আমিও আসলে এভাবে রিকগনিশন পেতে চাই। কিন্তু দিন শেষে যদি আমি অন্য সব জায়গাতে জয়ী হয়ে আসলাম, বাসায় এসে যদি আমি পরাজয়ের বেশে ধারণ করতে হয়। বাসায় এসে যদি আমার কাছে মনে হয় যে আমার সন্তানরা সঠিকভাবে মানুষ হইল না। আমি এত পড়াশোনা করলাম, আমার এত জ্ঞান তৈরি হইল বা আমি এত জ্ঞান অর্জন করলাম। আমার সন্তানকে মানুষ করতে হলে কাজের মহিলা। তাহলে এই জ্ঞানের আমার দরকার কি? এই জ্ঞান দিয়ে আমার কি হইলো? যেই জ্ঞান আমি আমার সন্তানের পেছনে ইনভেস্ট করতে না পারলাম। সো এটার থেকে কি সেটা ভালো না যে আপনি আপনার সন্তানদেরকে বড় করে তুললেন। আপনার সন্তানরা আপনার মুখপাত্র হিসেবে ইনশাআল্লাহ দুনিয়াতে বেড়ে উঠলো। কারণ পৃথিবীতে হয়তোবা একজন ডাক্তারের অল্টারনেটিভ অনেক পাওয়া যাবে। বাট একজন মায়ের অল্টারনেটিভ পাওয়া যাবে না। একজন ওয়াইফের অল্টারনেটিভ পাওয়া যাবে না। সো এই জিনিসগুলোকে আমার মনে হয় মাথায় রাখতে হবে। জব সিকিউরিটি আসলে জবের ব্যাপারে যেখানে আপনার উপরে প্রায়োরিটি নাই, তো সেখানে জব সিকিউরিটি নিয়ে আপনাকে এত চিন্তার কিসের? কারণ আপনার জব চলে গেল। চলে গেলে যাবে। আপনি যদি প্রাইভেটে কাজ করেন, আপনার যদি জব চলে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, তাই না? আপনি তো জব চান না, আপনি চান রিজিক। উত্তম রিজিক আল্লাহ তাআলা আপনাদেরকে দিক। তাহলে উত্তম রিজিকের জন্য যদি দোয়া করতে থাকেন, উত্তম রিজিকের জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন, ইনশাআল্লাহ দেখবেন যে কোন না কোন রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবে। এটা সূরা তালাক যদি আপনি খুলেন, দেখবেন যে এখানে বলা হচ্ছে যে আসলে আল্লাহর উপর আ ভরসা করবে। আল্লাহ তাআলা তাকে এইরকম জায়গা থেকে রিজিক দিবে সেটা সে কল্পনাও করতে পারবেন না। ডাইভার্স এক্সপেরিয়েন্স আচ্ছা এইখানে এই বিষয়টা আমরা বলি যে বিসিএস ছাড়া কি পোস্ট গ্র্যাজুয়েশন ভালো করা যায় না? অবশ্যই যায়। কারণ আপনি বিসিএস দিয়ে যেই কলেজে আসবেন, সাপোজ আপনি যাচ্ছেন এখন বিসিএস দিয়ে আপনি ঢাকা মেডিকেলে পোস্টিং নিবেন। ঠিক আছে?
বা ধরুন আপনি চাচ্ছেন রাজশাহী মেডিকেলে পোস্টিং নিবেন। অথচ আপনার বাসার পাশে রাজশাহী মেডিকেল, আপনি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন এ সরাসরি ঢুকে যেতে পারতেন রাজশাহী মেডিকেলে। তাহলে বিসিএস দিয়ে ৩ বছর চেষ্টা করে এরপরে ডিগ্রি-মিগ্রি করে বহুত কষ্টে যেখানে আপনি আসবেন, আপনি পোস্ট গ্র্যাজুয়েশন এ সরাসরি এখানে এন্ট্রি নিতে পারছেন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এ এখন মান্থলি কিন্তু ৩৫,০০০ মতো টাকা দিচ্ছে। তাহলে দেখেন আপনার ২ দিকে কিন্তু সুবিধা আছে। আপনি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আগে করে ফেলতে পারছেন, আপনার পছন্দের জায়গাতে করতে পারছেন। তাহলে আপনি গ্যাপটা কোথায় থাকলো? সো আপনি যে মেডিকেল থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি কিন্তু আপনার প্রিয় জায়গাতে একটা ডিগ্রি করে ফেলতে পারছেন। এটা কিন্তু আপনার জন্য একটা বড় অপরচুনিটি। এরপর আসেন হচ্ছে ওয়েলথ এর ব্যাপারটা। দেখেন আবারও আমি বলছি যে ওয়েলথ এর দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। হ্যাঁ? সো আপনাকে ওয়েলথ বানাইতে হবে, আপনাকে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। এটা তো আপনার না। আর এস এ ডক্টর আপনি তো ইনশাআল্লাহ অনেক কিছু করার সুযোগ আছে। আপনি কি করার সুযোগ আছে? এটা আসি লাস্ট পয়েন্টে যে আপনার আদার্স পাথওয়ে গুলা কি? যেমন দেখেন আপনি যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে ফেলতে পারলেন। ২ নাম্বার কথা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি নাও করেন, আপনি হচ্ছে জিপি প্র্যাকটিস করতে পারেন। আপনি ভাই বাসার পাশে একটা চেম্বার দেন। আপনার বাসার পাশে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে বা কোনো একটা জায়গায় আপনি চেম্বার প্র্যাকটিস করা শুরু করেন। দেখবেন যে ইনশাআল্লাহ আপনি যদি ভালোভাবে করার চেষ্টা করেন, এখানেই রোগী হবে। এখানেও পারতেছেন আপনি অনলাইনে কাজ করা শুরু করেন। অনলাইনে প্রচারণা শুরু করেন। সলিড জিনিসপত্র লেখেন, সঠিক জিনিসপত্র লেখেন, মানুষকে উপকার করার চেষ্টা করেন। তাই না? আমরা ডাক্তার হইলাম কি জন্য? আমরা তো বলি যে আমরা সেবা করতে চাই, আবার আমরা ইনকামও করতে চাই। তাহলে দেখেন এই ২ টা কাজই কিন্তু সহজে করা সম্ভব। অথবা আপনার বাবা-মা বলবে যে, "আমরা তো চাই তুমি উপজেলায় যাও, উপজেলায় গিয়ে মানুষের সেবা করো।" সো উপজেলায় যদি যে মানুষের সেবা করতে চান সেটা তো আপনি অনলাইনেও করতে পারেন, বাসার পাশেও করতে পারেন। সো এইটার জন্য আদার পাথওয়েজ গুলা না জানার জন্য যে বিসিএস এ যেতে হবে সেটা না। আপনার ফ্রেন্ড যাচ্ছে বলেই আপনাকে যেতে হবে সেটা না। অন্য অন্য মানুষকে দেখে আমাদের মন খারাপ লাগতে পারে। বাট ইটস ওকে। আপনি যদি আপনার জানেন যে আপনি কেন যাচ্ছেন না, এই জিনিসটা যত আপনার মনের মধ্যে স্ট্রংলি বসে যাবে তত আপনার মন খারাপ ভাবটা কম হবে। পিয়ার প্রেশার আসলে অন্য মানুষের দিকে তাকালে আমরা কোনদিনই দিন শেষে সুখী হইতে পারব না। আপনার ফ্রেন্ডরা দেখবেন যে প্রত্যেকেই কোন না কোন সমস্যার মধ্যে আছে। আসলে ভাই পৃথিবী জিনিসটা এরকম যে বিসিএস এ যে যাচ্ছে তারও অনেক কষ্ট, বিসিএস এ যে যাচ্ছে না তারও কষ্ট। যার পোস্ট গ্র্যাজুয়েশন হয় তার কষ্ট, যার পোস্ট গ্র্যাজুয়েশন হয় না তারও কষ্ট। যার সন্তান হয় তার কষ্ট, যার সন্তান হয় না তারও কষ্ট। পৃথিবীতে এরকম কোনো নিয়ামত নাই যে নিয়ামতের মধ্যে শুধু সুখ আর সুখ। পৃথিবীতে এরকম কোনো নিয়ামত আল্লাহ তাআলা রাখেনি নাই। এটা একমাত্র সম্ভব হচ্ছে জান্নাতে। আপনি যখন জান্নাতে যাবেন তখন এরকম নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিবে যেটার মধ্যে খারাপ কিছু নাই। শুধুই ভালো। কিন্তু পৃথিবীতে একই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে টেস্ট নেন। ঠিক আছে? যেই নিয়ামত ধরেন টাকা একজন মানুষের আছে, এটা তার টেস্ট। টাকা একজনের নাই, সেটা তার টেস্ট। সো এরকমভাবে প্রত্যেকটা জিনিস যার আছে সেটাও তার জন্য টেস্ট, যার নাই সেটাও তার জন্য টেস্ট। সো আমি যদি ফাইনালি বলি যে আসলে আমরা যে আলোচনাগুলা করলাম এটা আসলে একটা জেনারেলাইজড আলোচনা। আমি চেষ্টা করেছি যে আসলে কি প্রোস অ্যান্ড কনস থাকে, কেন আপনি যাবেন বা কি জিনিসগুলোকে সামনে রেখে আপনি চিন্তা করতে পারেন, সেটা আপনি চিন্তা করার জন্য। বাট দিন শেষে আমি আপনার ডিসিশন কখনো নিয়ে দিতে পারব না। আমাদের প্রত্যেকের জীবন আলাদা। আমাদের প্রত্যেকের পরীক্ষা আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করেছেন। সো একটা মানুষের সবকিছু আমরা না জেনে তাকে জাজ করা দরকার নাই। ধরেন একজন বিসিএস এ গেল। সো তাকেও আমাদেরকে হেয় করার দরকার নাই। কারণ অবশ্যই হ্যাঁ, বিসিএস ও নারী ডাক্তার দরকার আছে। বিসিএস এ গা বি আমি যে গাইনি আমরা ম্যাডামদেরকে দেখাই। তো বিসিএস এ আমাদের গাইনি ম্যাডামদের দরকার নাই। সরকারি হাসপাতাল কিভাবে চলবে? অবশ্যই এরকম দরকার আছে। তবে কে যাবে? যার ওরকম ফ্যামিলি সাপোর্ট ভালো, যার এই সমস্যা বা এই কষ্টগুলাকে যে সহ্য করে নিতে পারবে, হ্যাঁ? যার অন্যান্য জিনিসগুলাকে ম্যানেজ করা আছে। ইত্যাদি বিভিন্ন দিক থেকে চিন্তা করে আপনার কাছে যদি মনে হয় যে ইয়েস এটা আপনার দিন এবং দুনিয়ার জন্য পারফেক্ট হবে। আবারও আমি বলছি, দিন ও দুনিয়ার জন্য যদি পারফেক্ট হয়, তাহলে ইনশাআল্লাহ ভাই আপনি এদিকে যাওয়ার চেষ্টা করেন। কারণ যে জিনিসটা আমাদের দিনের জন্য কোনো ফায়দা দিবে না, সেই জিনিসটা যদি করি আমরা, সেই জিনিসটার জন্য চেষ্টা করি, এটা আমার সময় অপচয় ছাড়া কিছু না। কারণ অনেকে আছে যে বিসিএস যাবে না, বাট শখের বশে পরীক্ষা দেয়। কি দরকার আপনার শখের বশে পরীক্ষা দেওয়ার? শখের বশে যতই পরীক্ষা দিবেন আপনার আফসোস তো বাড়বে যে আমি চান্স পেয়ে গেলাম কিন্তু আমি তো জয়েন দেই নাই। সো যে জিনিসটা আপনি পছন্দ করবেন না সেটা থেকে অন্তরটাকে সরায় ফেলুন, দূর করে ফেলুন। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবে। সো যেটা আপনার দিন এবং দুনিয়ার জন্য হেল্পফুল শুধুমাত্র সেই কাজটাই করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আ সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক, সঠিক বুঝ দান করুক। আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড যারা এরকম সিদ্ধান্তহীনতায় আছে তাদেরকে ভিডিওটা দিবেন। পুরোটা ভিডিও শুনতে বলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।